या तो पर्वत की चोटी पे तिरंगा लहरा के आऊंगा, नहीं तो उसी तिरंगा में लिपटा चला आऊंगा, लेकिन आऊंगा जरूर। হিমাচল প্রদেশের পালাংপুরে প্রিয় ক্যাফেতে বসে 24 বছর বয়সী ক্যাপ্টেন বিক্রম বাত্রা তার বন্ধুদের উদ্দেশ্যে বলেছিলেন। পালাংপুরের একটি আর্মি ক্যান্টনমেন্টের কাছে বাড়ি হওয়ায় ছোটবেলায় স্কুল থেকে ফেরার সময় তিনি আর্মির কার্যক্রম দেখে প্রভাবিত হতে থাকেন। সেনার ড্রামের আওয়াজ বাচ্চা ভিকির হৃৎপিণ্ডের সাথে মিশে দেশভক্তি ছড়িয়ে দেয় শিরা উপশিরাতে। গ্র্যাজুয়েশনের সময় তিনি মার্চেন্ট নেভির পরীক্ষায় পাশ করেন, কিন্তু রক্তে মিশে যাওয়া মাতৃভূমির টান তাকে আটকে রাখে। লক্ষাধিক টাকা মাইনের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার তিনি ছুঁড়ে ফেলে দিয়ে মায়ের কোলে মাথা রেখে বলেন, মা, আমি মার্চেন্ট নেভিতে না, ইন্ডিয়ান আর্মি জয়েন করতে চাই। টাকা তো সকলেই ইনকাম করে, আমি দেশের জন্য কিছু করতে চাই, নিজেকে প্রমাণ করতে চাই। 1995 সালে তিনি উচ্চশিক্ষার জন্য পাঞ্জাব ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে তার পরিচয় হয় ডিম্পলের সাথে। পরিচয় থেকে মন দেওয়া এবং স্বপ্ন দেখা শুরু। মনের মানুষকে কাছে পেলেও মন থেকে আর্মি জয়েন করার ইচ্ছে এতটুকু কমে যায়নি। এর বছরখানেক পর 1996-এ দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে চলে যান। 6 ডিসেম্বর 1997-এ তার ট্রেনিং শেষ হলে তিনি ইন্ডিয়ান আর্মি জয়েন করেন। তাকে জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলসে লেফটেন্যান্ট পদে নিযুক্ত করা হয়। জয়েন করার সাথে সাথে তার বাহাদুরির কীর্তি প্রশংসিত হতে লাগে ইউনিটে। বেশ কিছু ভারত বিরোধী জঙ্গি নরকগামী হয় তার অ্যাসল্ট রাইফেলের বাহাদুরিতে। কিছুদিন পর তিনি ছুটি নিয়ে বাড়ি আসেন। বাহাদুর আর্মি হলেও তার মুখে লেগে থাকত সব সময় হাসি। বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কেউ কোনোদিন তাকে কোনো ব্যাপারে রেগে যেতে দেখেননি। বাহাদুর কিন্তু নরম মনের মানুষ। লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে যে মাত্র 20,000 টাকা মাইনের সেনার জীবন বেছে নিতে পারে, তার হৃদয়ের পরিমাপ করা অত সোজা নয়। 1999-এর মে মাসে যখন কার্গিল যুদ্ধ শুরু হয়, সকল জওয়ানের ছুটি ক্যান্সেল করে তৎকাল তাদের কাজে যোগ দেওয়ার অর্ডার দেওয়া হয়। এমনই একদিন বিক্রম বাত্রা তার বন্ধুদের সাথে তার প্রিয় ক্যাফেতে বসেছিলেন। তার এক বন্ধু তাকে বলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে, তুই যেন সাবধানে থাকিস। তখন বীর বিক্রম বাত্রা তার বন্ধুকে বলেন, या तो पर्वत की चोटी पे तिरंगा लहरा के आऊंगा, नहीं तो उसी तिरंगा में लिपटा चला आऊंगा, लेकिन आऊंगा जरूर। যুদ্ধের কথা শুনে ডিম্পল ভয় পেয়ে বিক্রমকে বলেন যে বিক্রমের কিছু হয়ে গেলে সে কি নিয়ে বাঁচবে। 24 বছরের বিক্রম বাত্রা মানিব্যাগ থেকে একটা ছোট্ট ছুরি বের করে ডান হাতের বুড়ো আঙুল কেটে তার ডিম্পলের সিঁথি রাঙিয়ে দেন। তখনও ভারতীয় সেনা পাকিস্তানের উপর বড় কোনো জয় হাসিল করতে পারেনি। 18 জুন রাত 8:30টায় বিক্রম বাত্রা কার্গিলের 5140 পোস্ট উদ্ধার করতে পাহাড়ে উঠতে শুরু করেন তার টিমের সাথে। 80 ডিগ্রির খাড়া পাহাড়, যেখানে সাধারণভাবে হেঁটে ওঠা যায় না। পাথরে বরফের খাঁজে পা দিয়ে উঠতে হয়। উপরে বাইনোকুলারে চোখ রেখে মেশিনগান বাগিয়ে বসে আছে পাকিস্তানি সেনা। দিনের বেলায় উঠতে গেলে সহজেই তাদের নিশানা করা যাবে, তাই রাতের অন্ধকারে উঠতে হবে উপরে। পিছন থেকে পাকিস্তানিদের এনগেজ রাখতে ভারতীয় আর্টিলারি সাপোর্ট দেওয়া হচ্ছে। বিক্রম বাত্রা ও তার সঙ্গী সঞ্জীব জামওয়ালের অর্ডার ছিল, তারা পাকিস্তানি ছাউনির 100 মিটারের মধ্যে এলেই তবেই ভারতীয় আর্টিলারি শেলিং বন্ধ হবে। এমন সিচুয়েশনে তোপের গোলা শত্রুর উপরেও পড়তে পারে, আবার ভারতীয় সেনার উপরেও পড়তে পারে। পাকিস্তানিরা যখন বুঝতে পারে ভারতীয় সেনা এগিয়ে আসছে, তখন তারা ভয়ঙ্কর আক্রমণ শুরু করে।
কিন্তু বাহাদুর ভারতীয় সেনা পৌঁছে যায় টপে, যেখানে পাকিস্তানিরা শুধু বাংকার নয়, পুরো ক্যাম্প বানিয়ে ফেলেছে। শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড ফাইট, হাতাহাতি লড়াই। বিক্রম বাত্রা শুধু হাতে করেই 5 পাকিস্তানিকে নরকে পাঠান। একটি প্রাণও না দিয়ে ভারতীয় সেনা বিক্রম বাত্রার নেতৃত্বে পয়েন্ট 5140 পুনর্দখল করে। এটাই ছিল কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার প্রথম বড় সাফল্য। এই বীরত্বের জন্য বিক্রম বাত্রাকে যুদ্ধ ময়দানেই ক্যাপ্টেন পদে প্রমোশন দেওয়া হয়। এরপর মস্কো ভ্যালিতে পাকিস্তানের দখল করা আরেকটি পোস্ট 4875 পুনর্দখল করার দায়িত্ব দেওয়া হয় JNK রাইফেলসকে। বিক্রম বাত্রার শরীর তখন ভীষণ খারাপ, 105 ডিগ্রি জ্বরের সাথে বুকে ব্যথা। কর্নেল জোশী তাকে যুদ্ধে পাঠাতে রাজি নন। 4 জুলাই ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে ছাড়ায় পয়েন্ট 4875 ভারতীয় সেনা অভিযান চালায়, কিন্তু সেরকমভাবে সফল হয় না। খবর শুনে বিক্রম বাত্রা অফিসারের কাছে জেদ ধরে বসেন ফ্রন্টে যাওয়ার জন্য। ক্যাপ্টেন বিক্রম বাত্রা আসছেন শুনে সেনা জওয়ানদের মনে নতুন করে অনুপ্রেরণা তৈরি হয়। প্রত্যেক জওয়ান উদ্বুদ্ধ হয়ে ওঠেন। ক্যাপ্টেনের আগমনে যেন অর্ধেক যুদ্ধ ওখানেই জেতা হয়ে গেছে জওয়ানদের। প্রাচীরের মতো খাড়া পাহাড়, -10 ডিগ্রির ঠান্ডা, ঘন কুয়াশা, বাতাসে অক্সিজেনের অভাব এবং অসুস্থ শরীর, কিন্তু মনের মধ্যে আত্মবিশ্বাস ও আদম্য জেদ নিয়ে পাহাড়ের উপরে ওঠেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও তার ইউনিট। কয়েকশো মিটার দূর থেকে যখন তাদের উপর ফায়ার শুরু করে পাক সেনা, তখন তাদের মধ্যে বন্দুকের সাথে বাক যুদ্ধ চলতে থাকে। এক পাকিস্তানি অফিসার বিক্রম বাত্রার উদ্দেশ্যে বলে, তোরা উপরে উঠে এসেছিস, তোদের লাশ নিচে যাবে। সেই সঙ্গে তোদের দেশের নায়িকা মাধুরী দীক্ষিতকে আমরা তুলে নিয়ে যাব। ভারতীয় সেনা প্রচণ্ড ফায়ারিংয়ের মধ্যে পাকিস্তানি বাংকারের মধ্যে ঢুকে পড়ে। এবার পাকিস্তানি সেনার সাথে হাতাহাতি লড়াই শুরু হয়। এক একটা বাংকার ধ্বংস করতে শুরু করে ভারতীয় সেনা। বিক্রম বাত্রা একটি গ্রেনেডের পিন খুলে একটি বাংকারে ফেলে দেন এবং বলেন, মাধুরী দীক্ষিতের তরফ থেকে তোদেরকে এই ভালোবাসা নে। পাকিস্তান কর্তৃক দখল করা এই পোস্ট প্রায় পুনরুদ্ধার হয়ে গেছিল, কিন্তু একটু দূরে এক ভারতীয় জওয়ান আহত হয়ে পড়েছিল। ক্যাপ্টেন বলেন, ওকে বাঁচাতেই হবে। দূরের এক পাকিস্তানি বাংকার থেকে তখনও ফায়ারিং চলছিল। বিক্রম বাত্রার সঙ্গে ছিলেন সুবেদার রঘুনাথ। রঘুনাথ আহত জওয়ানকে বাঁচাতে এগিয়ে যান, কিন্তু বীর বিক্রম বাত্রা তাকে সরিয়ে দেন। বলেন, সুবেদার, তোমার স্ত্রী সন্তান আছে, তুমি ওখানে যেও না। তিনি নিজে এগিয়ে যান। আহত ওই জওয়ানকে উদ্ধার করেও আনেন, কিন্তু তার মধ্যেই একটা গুলি এসে লাগে বিক্রম বাত্রার বুকে, হৃৎপিণ্ডে। या तो पर्वत की चोटी पे तिरंगा लहरा के आऊंगा, नहीं तो उसी तिरंगे में लिपट चला आऊंगा, लेकिन आऊंगा जरूर। ইউনিটের এক জওয়ানকে বাঁচাতে গিয়ে তিনি শহীদ হন কার্গিলে। বাকি ওই পাকিস্তানি পোস্টকে ধ্বংস করা হয়। পয়েন্ট 4875 পোস্ট উদ্ধার করার পর ওই চূড়ার নাম দেওয়া হয় বাত্রা টপ। ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে ভারতীয় সেনার সব থেকে বড় বীরত্বের সম্মান পরমবীর চক্রে সম্মানিত করা হয়। যমজ 2 ভাইয়ের মধ্যে বিক্রম বাত্রা ছিলেন 10 মিনিটের বড়। তার মা মাঝে মাঝে ভাবতেন, কারোর ভাগ্যে সন্তানই জোটে না, আর আমার যমজ সন্তান। বিক্রম বাত্রা শহীদ হওয়ার পর তিনি বলেন, ভগবান আমাকে যমজ সন্তান কেন দিয়েছেন আজ বুঝতে পারছি। 2 পুত্রের মধ্যে একজনকে
ভগবান দেশমাতৃকার জন্য পছন্দ করে রেখেছিলেন। তার বাবা বলেন, শেষবার যখন তার সন্তান ছুটি থেকে অফিসের উদ্দেশ্যে বাসে উঠে বসে, সেটাই তার সন্তানের সাথে তার শেষ দেখা। ছেলের বাস যখন দূরে মিলিয়ে যাচ্ছে, তখনও বিক্রম তার মা বাবার উদ্দেশ্যে হাত নেড়ে চলেছে। আর ডিম্পল প্রতি সপ্তাহের বুধবারে সন্ধ্যা ঠিক 7টায় ভিকি তার ডিম্পলকে নিয়মিত ফোন করতেন। তখন মোবাইল ছিল না। দ্রাস সেক্টর থেকে শেষবারের মতো স্যাটেলাইট ফোন থেকে ডিম্পলকে ফোন করেন তিনি। কথা ছিল এবার বাড়ি ফিরে তিনি তার বান্ধবীকে বিয়ে করবেন। তিনি ফিরলেন, কিন্তু জাতীয় পতাকা মুড়ে শবদেহ হয়ে। মেয়েটি সেদিন বাকরুদ্ধ হয়ে তাকিয়েছিল তার বিক্রমের নিথর দেহের দিকে। কতদিন, কত মাস, কত বছর কেটে গেছে, কত বসন্ত পার হয়ে গেছে, আজও ভিকির ডিম্পল বিয়ে করেননি। অপেক্ষা করে আছেন তার ভিকির জন্য। প্রতি বুধবার সন্ধ্যা হলেই অপেক্ষা করেন ফোনের সামনে গিয়ে, কিন্তু না, ফোন আসে না, আসবেও না আর কোনো দিন। তবু তিনি অপেক্ষায় থাকবেন চিরদিন তার ভিকির জন্য। মাত্র 4 বছর বয়স ছিল তাদের প্রেমের, কিন্তু কিছু ভালোবাসা যা দিন, মাস বা বছরের উপর নির্ভর করে না। শহীদ বিক্রম বাত্রার সাথে তার এই প্রেম কাহিনীও অমর হয়ে রয়ে যায়।